নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে পড়ছি সেই লীলা মজুমদারের পাকদণ্ডী, প্রথম পর্বের 25 নম্বর পরিচ্ছেদ। 17 বছর বয়স আমার। জীবনের মাধুর্যের দিকটা চোখের সামনে একটু একটু করে ফুটে উঠছিল। সদাই উগ্রীব হয়ে থাকতাম, এই বুঝি রোমাঞ্চময় কিছু ঘটবে। ছোট জ্যাঠামশায়ের বড় মেয়ে আমাদের বুলুদিও সে সময় হাজারিবাগে মেজদির বাড়িতে ছিল। সেই ছিল রোমাঞ্চের কেন্দ্রবিন্দু। তার মধ্যে ভারী একটা চমৎকারিত্বের সম্ভাবনা দেখতাম। আমার চাইতে 7 বছরের বড়, বিএ পাশ করেছে কোন কালে, ফর্সা রং, কোঁকড়া চুল, ভারী উজ্জ্বল উজ্জ্বল স্বভাব। তার অনেক ভক্ত ছিল। তারা ওকে গোলাপ ফুল, চকোলেট, হলকেনের ইংরেজি উপন্যাস উপহার দিত। অন্তত ও আমাদের আগ্রহপূর্ণ ইচ্ছুক কানে এইসব বলতো। ও নাকি তাদের মনে খুব আঘাত হানে, কখনো একটা ভালো কথা বলে না, উপহারগুলো ছুঁড়ে ফেলে দেয়। তাহলে নাকি ভক্তদের কাছে আদর বাড়ে। এই অবধি শুনে আমরা প্রবল আপত্তি করেছিলাম। সে না হয় হলো, কিন্তু অমন ভালো ভালো জিনিস ফেলে দেওয়া কি বুদ্ধির কাজ? বুলুদি আমাদের বুদ্ধির দৌড় দেখে কাষ্ঠ হেসে বলল, তোরা তো দেখছি ভারী বোকা, সত্যি কি আর ফেলে দিই? ওরা হতাশ হয়ে চলে গেলে পর পাতির মাকে পাঠিয়ে জিনিসগুলো তুলিয়ে এনে ফুলদানিতে ফুল রাখি, বইগুলো পড়ি, চকোলেটগুলো খেয়ে ফেলি। আমি বললাম, সামনাসামনি নিলে কি হয়? বুলুদি বলল, ছি, বাইরের ছেলেদের দেওয়া উপহার কখনো নিতে হয় না। কথাটা বোধ হয় ঠিক, কারণ মা মাসিরও সেই মত। তবে দিদিকে আমাকে দেখে কারো ফুল বা চকোলেট দিতে বোধহয় ইচ্ছা করতো না। করলেও হয়তো বাবার ভয়ে কেউ দিতে সাহস পেত না, এক বুলাদা ছাড়া। এই মানুষটি যে আমাদের বাড়িশুদ্ধ সকলের হৃদয়ের কতখানি জুড়ে ছিল, 63 বছর বয়সে ওর মৃত্যুর পর পদে পদে সে কথা বুঝেছিলাম। ও ছিল বুলুদির সব ভক্তদের মধ্যে সবচাইতে নীরব। বুলাদার কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, নইলে ওর ওপর অবিচার করা হবে। কবে থেকে যে ও আমাদের বাড়ির একজন হয়ে গেছিল মনে পড়ে না। কালো লম্বা মানুষটির চেহারার মধ্যে একটা আকর্ষণীয় কিছু ছিল। চমৎকার বাঁশি বাজাতো, ভারী সুরেলা গলা ছিল, কিন্তু গান টান বড় একটা গাইতো না, খালি গুনগুন করতো। ছবি আঁকার হাত ছিল, মেদিনীর মতো হৃদয় ছিল। লোকের সাহায্য করতে পারলেই কৃতার্থ। যার যত দায় ও খুশি হয়ে এগিয়ে এসে নিজের ঘাড়ে তুলে নিত। আমি ওর মতো কাউকে দেখিনি। স্বনামধন্য প্রশান্তচন্দ্র মহলানবিশের ছোট ভাই। চৌরঙ্গিতে ওদের গ্রামোফোনের ও খেলার সরঞ্জামের দোকান ছিল, নামকরা একটা সামাজিক মিলনস্থল। দোকানে বুলাদাই ছিল তার বাবার ডান হাত। ওর সঙ্গে কবে কিভাবে প্রথম দেখা হয়েছিল মনে নেই। সম্ভবত শিলং থেকে কলকাতায় এসেই গড়পাড়ের বাড়িতে। প্রশান্তদা ছিলেন বড়দার বন্ধু, বুলাদা ছিল তাঁর ভক্ত। ভারী চমৎকার শিল্পী মন ছিল তার। চেনা জানা কারো বাড়িতে বিয়ে থা হলে ওকে ডেকে নিয়ে যেত ফুল সাজিয়ে দেবার জন্য। কোনো প্রশিক্ষণ পাওয়া শিল্পীরও এমন সৌন্দর্যবোধ ছিল না। আমার তখন হয়তো 13 বছর বয়স, বেঁটে, বেজায় রোগা, বড্ড কথা বলি। মোট কথা, আমার মধ্যে আকর্ষণীয় কিচ্ছু ছিল বলে মনে হয় না। দিদি আমার চেয়ে বড় সাইজের ছিল, কম কথা বলতো, কিন্তু ও যে খুব আকর্ষণীয় ছিল মনে হয় না। তবু বুলাদা আমাদের রাশি রাশি আবদার সহ্য করত, 5 ফরমাস খেটে দিত। তখন আমরা রবীন্দ্রনাথের বেজায় ভক্ত। রবীন্দ্রনাথ কলকাতায় এলে বুলাদা তাঁকে এখানে ওখানে নিয়ে যায়, রোজ দেখা হয়। আমি 1 টাকা দিয়ে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি কালো চামড়া দিয়ে বাঁধানো একটা অটোগ্রাফ খাতা কিনে বুলাদাকে বললাম, রবীন্দ্রনাথকে দিয়ে কিছু লিখিয়ে আনো, পুরনো জিনিস না, নতুন কবিতা যেন হয়। বুলাদা 2-3 দিন বাদে খাতাটা দিয়ে গেল। তাতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, নামের আখর কেন লিখিস আপন সকল কাজে, পারিস যদি প্রেমের আখর রাখিস জীবন মাঝে। যখন হাজারিবাগ গেছি তখন আমার বয়স 17, বুলুদির 24, বুলাদার 27। ততদিনে আমরা মেনে নিয়েছি যে বুলাদা হলো বুলুদির ভক্ত, তাই আমাদের ওপর ওর এত টান। আসলে কিন্তু বিশ্বপ্রেমিক যদি কেউ থেকে থাকে সে হলো বুলাদা। তাই বলে অবশ্যই বুলুদির অন্য ভক্তদের ও খুব সুনজরে দেখতো না, মুখে কিছু বলতো না। বিশেষ করে ফর্সা, মোটা, গুণী, ভালো চাকরে এক পানিপ্রার্থী ছিলেন, তাকে দেখলেই বুলাদার মুখ গম্ভীর হয়ে যেত।
আমরা ছিলাম বুলাদার দলে। ওকে এই বলে আশ্বাস দিতে ইচ্ছা করতো যে বুলুদি বলেছে সেই লোকটি পাউরুটির মতো দেখতে, কাজেই ওর কাছ থেকে কোনো আশঙ্কার কারণ নেই। দুঃখের বিষয়, এত পক্ষপাতিত্ব সত্ত্বেও কিছু বলতে সাহস পাইনি, কারণ ছোটবেলা থেকেই আমাকে মুখ তুলতে দেখলেই বড়রা বলতেন, মুখ বন্ধ। সে যাই হোক, আমরা হাজারিবাগে থাকতে থাকতে বুলাদা বার দুই মোটর সাইকেলে করে ঘুরে গেছিল। আমাদের মনে হতো সীতাদেবী শান্তাদেবীর কোনো রোমাঞ্চময় উপন্যাসের ঠিক মধ্যিখানে রয়েছি। বুলুদির মনের ভাব বোঝার দায় ছিল। এত বেশি কথা বলে এত কম তথ্য প্রকাশ করতে আর কাউকে দেখিনি। এর মধ্যে আসলে একটু বেদনার ইতিহাস ছিল। বুলুদির দাদা বুলাদার এক নিকট আত্মীয়াকে বিয়ে করবে বলে বিলেত গিয়ে মেয়ে মেনেছিল বলে বুলুদির মনে ভারী একটা অপরাধ বোধ ছিল। তাই বোধ হয় বুলাদাকে দেখলেই ওর মেজাজ বিগড়ে যেত। তাছাড়া সব উপন্যাসেই দেখতাম প্রেমের পথ খুব সহজ নয়। সে যাই হোক, এর পরের ইউ রায় অ্যান্ড সন্স লাটে উঠেছিল। বাড়ির বাসিন্দারা এদিক ওদিকে ছড়িয়ে পড়ছিল। মেজ জ্যাঠাইমা সুন্দর জ্যাঠামশাইয়ের বাড়িতে উঠে কয়েক মাসের মধ্যেই মারা গেলেন। এসব কথা আগেই অন্য প্রসঙ্গে বলেছি। বুলুদি আমাদের বাড়িতে এসেছিল। 1928 সালে বুলাদার সঙ্গে তার বিয়ে হয়। বলা বাহুল্য, বুলুদির সমস্ত আত্মীয় স্বজনরা এতে আহ্লাদে আটখানা হয়েছিলেন। বিশেষ করে আমার মা বাবা। পরে আমার বিয়ের সময় বাবা যতখানি ক্ষুব্ধ হয়েছিলেন, বুলুদির বিয়েতে সেই রকমই আনন্দিত হয়েছিলেন। হাজারিবাগে মাসিমা হঠাৎ বললেন, তোদের বাবার এত উন্নতি হলো, নিজ গুণে ইম্পিরিয়াল সার্ভিস হয়ে গেল, কই তোরা তো কিছু বলিস না। শুনে আমরা অবাক। বাবার যে উন্নতি হয়েছে এই প্রথম শুনলাম। ওই রকম ছিলেন আমার বাবা। নিজের কিংবা ছেলে মেয়েদের সাফল্যে এতটুকু উল্লাস প্রকাশ করতেন না। সময়কালে আমি যখন বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থান অধিকার করেছিলাম, তখনও আমাকে সোনার গয়না দেওয়া বা ভোজের আয়োজন করা দূরে থাকুক, একবারও মুখে বলেননি আমি খুশি হয়েছি। কিন্তু খুশি নিশ্চয়ই হতেন, অথচ অখুশির বেলায় সে কথা পঞ্চমুখে প্রকাশ করতেন। এখনও ভাবি, ওই কটি কথা বললেই তো আমার মন ভরে যেত। কি এক কড়া স্কুলের ছাত্র ছিলেন বাবা, যে কিছুতেই মুখে প্রসন্নতার কথা আনতেন না। এখনও ভাবলে দুঃখ হয়। তখন খুশি হলেন কি না তাও বুঝতে পারতাম না। তবে বুলুদির বিয়েতে নিঃসন্দেহে খুশি হয়ে 2 হাতে টাকা কড়ি খরচ করেছিলেন। মাসিমার ও কথায় মাকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম। বাবার ততদিনে ছুটি ফুরিয়ে গেছিল, উনি কলকাতায় ফিরে গেছিলেন। মা আরও বললেন, কলকাতায় ফিরে আমরা আর ওই ছোট ফ্ল্যাটে উঠব না। গড়পাড়ের সংসার উঠে যাচ্ছে। মনিদা, নানকুদা, বুলুদি আমাদের বাড়িতে আসবে। ছোট জ্যাঠামশাই আর মেজ জ্যাঠাইমা সুন্দর জ্যাঠার বাড়িতে যাবেন। মেজ বৌদি, বড় বৌদি তখনকার মতো বাপের বাড়ি যাবেন। কি আর বলবো, শুনে বুকটা হু হু করে উঠেছিল। কত স্বপ্নের, কত আশার ওই 100 নম্বর গড়পাড় রোডের বাড়ি। আজ পর্যন্ত প্রেসের ঝমঝম শব্দ কানে বাজে, ছাপার কালির গন্ধ নাকে আসে। কখনো কোনো ছাপাখানায়, প্রকাশালয় কিংবা বইয়ের দোকানে পা দিলেই মনের মধ্যে কে যেন বলে, এই আমি বাপের বাড়ি এলাম। ইচ্ছে করে নতুন ছাপা বইতে নাক ডুবিয়ে সারাদিন বসে থাকি। জানতাম ওদের সম্পত্তির কিছুই রাখা যাবে না, শুধু মানিক নাবালক ছেলে বলে বাপের ভাগটুকু পাবে, আর সামান্য একটা মাসোহারা। মায়ের কথায় চোখের সামনে মায়ার প্রাসাদ ঝুরঝুর করে ভেঙে পড়ল। আমরা নাকি জাস্টিস চন্দ্রমাধব রোডে একটা বড় 3 তলা বাড়িতে উঠে যাব। সেখানে সকলের জায়গা হবে। বাবা এখন থেকে বাড়ি ভাড়া বাবদ মোটা টাকা পাবেন। বাবাই বাড়ি ঠিক করে আমাদের সামান্য যা আসবাব জিনিসপত্র ছিল সব নতুন বাড়িতে তুললেন। আপিসের চাপরাশি, চৌকিদার, বাড়ির চাকররা আর বাবার বন্ধুরা সাহায্য করলেন। মাকে কোনো মতামত প্রকাশ করতে শুনিনি। বাবা যা ব্যবস্থা করতেন মা তাতেই খুশি থাকতেন। এক্ষেত্রে কলকাতায় ফিরে দেখলাম রাস্তাটা ভালো। বাড়ির সামনে খুদে এক তেকোনা ঘাস জমিতে মস্ত একটা কৃষ্ণচূড়ো গাছ লালে লাল হয়ে আছে। বড় বড় ঘর, বড় বড় জানলা, 3 পাশে একতলা বাড়ি, খোলা মেলা। 3 তলায় আমাদের শোবার ঘরের পাশে জাল দিয়ে ঘেরা সুন্দর একটি বারান্দা। সেখান থেকে অর্ধেক ভবানীপুর দেখা যায়। ওই বারান্দায় কয়েক বছর ধরে কত যে কবিতা পড়েছি, স্বপ্ন দেখেছি, পরীক্ষার পড়া তৈরি করেছি, 5 জনে মিলে কত গল্প করেছি তার ঠিক নেই। হাজারিবাগেও বড় আনন্দে ছিলাম। বাড়ির পেছনে একটা মাঠ, মাঠের ওপারে পোস্ট অফিস,
সেখানে জানলা দিয়ে রোজ বেলা 11টা থেকে চিঠিপত্র বিলি হতো। পোস্ট অফিসের পাশে বুথ সাহেবের বাড়ি। তার 10টা মেয়ে, কেউই খুব কালো নয়, দেখতেও মন্দ নয়। পোস্ট অফিসের সামনে পুলিশ সার্জেন্টদের প্রশিক্ষণ কেন্দ্র। শুনলাম কচি কচি সার্জেন্ট ধরে সাহেব এর আগেই 9টা মেয়েকে পার করেছেন। এবার 10 নম্বরের মহড়া দেওয়া হচ্ছে। আমরা থাকতে থাকতেই পোস্ট অফিস থেকে চিঠি আনতে গিয়ে কে যেন শুনে এলো 10 নম্বরও বাগদত্তা হয়েছে। মেজদি ভারী রসিক মানুষ ছিলেন, আর যেমন রান্নায় তেমনই কারু সেলাইতে দক্ষ। মেজ জ্যাঠাইমার হাতে যতগুলি মেয়ে মানুষ হয়েছিল সবকটি বেজায় ভালো রাঁধিয়ে। শুধু ঘরোয়া রান্নায় সিদ্ধহস্ত নয়, পান্তুয়া, রসগোল্লা, কেক, পুডিং, রোস্ট থেকে শুরু করে পেশাদার ময়রার হাতের খাজার মতো খাজা পর্যন্ত। শেষেরটিতে আমার বড়দি, সুলেখিকা সুখলতা সবচাইতে পারদর্শী ছিলেন। সঙ্গে সঙ্গে এঁরা লেখাপড়া গান বাজনাও শিখেছিলেন। খালি মায়ের গলায় গান আসতো না, দিদির আমারও যেমন আসে না। ছবি আঁকতেও সব ওস্তাদ, আর এদের স্বামী সেবা দেখে অবাক হতাম। বড়দির একটু মেজাজ ছিল, মাকে কিংবা মেজদিকে কখনো প্রকাশ্যে স্বামীর সঙ্গে তর্ক করতেও শুনিনি। অবশ্যই সেই ব্যবস্থার আমি খুব ভালো প্রশংসা করতে পারছি না, কারণ কিঞ্চিত ন্যায্য কথা না শোনালে পুরুষদের বড্ড বার বেড়ে যায়। যতই ফেরবার সময় কাছে আসে আমাদের ভ্রমণের নেশা ততই বাড়ে। শহরের ভেতরটা দেখতে কিছু বাকি রাখা হয়নি। কানহারি পাহাড়, লেক, কলাম্বাস কলেজ ইত্যাদি দেখা হয়ে গেছিল। এর মধ্যে দাদামশায়ের এক শিষ্যবাড়ি থেকে কি করে আমাদের পরিচয় পেয়ে নেমন্তন্ন করে নিয়ে গেল। কি ভালো লোক তাঁরা, সে আর কি বলবো। দাদামশাই 1902 সালে কাশিতে মারা যান। আমি বলছি 1925 সালের কথা। ইতিমধ্যে তাঁর প্রকৃত শিষ্যরা সবাই পরলোকে গেছেন, তবে তাঁদের ছেলে বউরা আছেন। তাঁদের কেউ কেউ দাদামশাইকে চাক্ষুষ দেখেছিলেন। কিছু বইপত্র ছিল তাঁদের কাছে, কি বই তার খুলে দেখার নেই। একটা আসন, তা সে বাঘছাল না হরিণের চামড়া মনে করতে পারছি না, আর একটা মস্ত বড় চিনেমাটির পেয়ালা, তাতে করে দাদামশাই চা খেতেন। এত বড় পেয়ালা আজ পর্যন্ত আর দেখিনি। তবে অবনীন্দ্রনাথের কোনো বইতে পড়েছি যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও মস্ত এক পেয়ালায় চা খেতেন। একবার কে যেন সে পেয়ালাটি ভেঙে ফেলাতে মহর্ষির বড় নাতি দীপু ঠাকুর সমস্ত চীনা বাজার ঢুঁড়ে তবে একটি পেয়েছিলেন। তাও বোধহয় বুড়ো ভদ্রলোকের খুব পছন্দ হয়নি। আমার সেদিন ওই পেয়ালাতে হাত বোলাতে ইচ্ছা করছিল, কিন্তু ওরা যেমন আলগোছে ধরে দেখাচ্ছিলেন যে ঠিক সাহস পাইনি। দাদামশাইয়ের ব্যবহার করা কোনো জিনিস আমি চোখে দেখিনি। মায়ের কাছে একখানি চিঠি পর্যন্ত ছিল না। দাদামশাইয়ের মৃত্যুর পর তার সামান্য যা কিছু সংসার জীবনের সম্পত্তি ছিল, ওর শিষ্যরা কেউ কেউ সেগুলি ওর প্রতিষ্ঠিত ছোট আশ্রমটির জন্য দাবি করেছিলেন। তখন বড় মাসিমার বিয়ে হয়ে গেছিল। মেসমশাই অনাথা শ্যালীদের সম্পত্তি যাতে অপরে না নেয় তাই কেস করেছিলেন। ওই কেসটি বেশ মনোজ্ঞ। বিচারপতি রায় দিয়েছিলেন যে ওই সম্পত্তির ওপর আশ্রমের কোনো দাবি থাকতে পারে না। যে মুহূর্তে নিজের শ্রাদ্ধ করে কেউ সন্ন্যাসী হলো, সেই মুহূর্তে সংসারের কাছে সে মৃত। মৃতের সম্পত্তি তখনই তার ন্যায্য ওয়ারিশদের হয়ে যায়। সে সময় আশ্রমের অস্তিত্ব ছিল না। ন্যায্য ওয়ারিশ হলেন দাদামশায়ের 3 মেয়ে। মায়ের কাছে শুনেছি তাঁর মন এই ব্যাপারে এতই বিরূপ হয়ে উঠেছিল যে 16-17 বছর বয়সেই তিনি তাঁর ভাগটি জ্যাঠামশাইকে বলে ব্রাহ্ম সমাজের দরিদ্র ভাণ্ডারে আমার দিদিমার নামে দান করেছিলেন। দুঃখের বিষয়, মা মাসিদের পরিচয়ের প্রমাণস্বরূপ দাদামশাইয়ের লেখা যাবতীয় চিঠিপত্র আদালতে উপস্থাপিত করতে হয়েছিল। সেগুলি তাঁরা আর ফেরত পাননি। উকিল বলেছিলেন নাকি হারিয়ে গেছে। এই নিয়ে মাকে আক্ষেপ করতে শুনেছি। বিশেষত সবার শেষে লেখা চিঠিখানিতে দাদামশাই মাকে বলেছিলেন, তোমার এন্ট্রান্স পরীক্ষা হয়ে গেলে তোমাকে কিছুদিনের জন্য আমার কাছে নিয়ে আসব। আমরা মাকে জিজ্ঞাসা করেছিলাম, দাদামশাই ডাকলে তুমি এদের ছেড়ে চলে যেতে? মা অবাক হয়ে বলেছিলেন, সেই মুহূর্তেই চলে যেতাম, যদিও এরাই আমাকে মানুষ করেছিলেন। ওই পেয়ালার কথায় এত কথা মনে পড়ল। একটা আনন্দের বিষয় হলো শ্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের আগ্রহে আর প্রকাশক মিত্র ঘোষের চেষ্টায় সাহিত্য পত্রিকায় 1900 থেকে 1901 সালে হিমারণ্য নামে দাদামশাইয়ের লেখা
কৈলাস ও মানস সরোবরে ভ্রমণের যে কাহিনী ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সেটি সংগ্রহ হয়েছে। তাঁর সংক্ষিপ্ত জীবনী সহকারে মিত্র ঘোষ সেটি পুস্তক আকারে প্রকাশ করেছেন। দাদামশাইয়ের সেই আসন আর পেয়ালা দেখে শুধু আমিই যে অভিভূত হয়েছিলাম তা নয়, মা মাসির চোখে জল দেখেছিলাম। কলকাতায় ফিরে আসার কিছুদিন আগে আমাদের ভগ্নিপতি অরুণনাথ চক্রবর্তী হঠাৎ এসে বললেন, কাল সারাদিনের জন্য কে কে ছিন্নমস্তান মন্দিরে দেখতে যাবে? জায়গাটা ভারী কুখ্যাতি, যারাই যায় তাদের একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়, কে কে যাবে বলো? মাসিমা বললেন, নোটনার আমি যাব না, অন্যদের যাবার কি দরকার আছে? অরুণবাবু বললেন, আমাকে একটা তদন্তে যেতেই হবে, 3টে গাড়ি আসবে, যতজন ধরে যেতে পারে। অমনি সবাই ঝুলে পড়ল, সবাই যাবে। শেষ পর্যন্ত লতিকা আর জ্যোতির সর্দি কাশির জন্য ওরা গেল না। মা তো সবে রোগ থেকে সেরে উঠেছেন, মা গেলেন না, মাসিমা নোটন গেলেন না, মেজদির জায়গা হলো না। বাকিরা গাদাগাদি করে গাড়িতে চেপে বসলাম। আমরা 6 ভাই বোন, অশোক, অরুণবাবু, ওদের বাড়ির 5টা ছেলে মেয়ে আর 2 ড্রাইভার। আমরা কেউই সাধারণত যথেষ্ট খাদ্যাদি না নিয়ে এক পা নড়তাম না, কিন্তু অরুণবাবু বললেন, যাদের গাড়ি তারা প্রচুর খাওয়াবে, জল পর্যন্ত নেবার দরকার নেই। অমনি রওনা হয়ে গেলাম। রামগড় হয়ে ডাইনে চুটুপালুর রাস্তা, বাঁয়ে আমাদের পথ। কিছু দূর গিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। সেখান থেকে এক স্থানীয় ভদ্রলোক সঙ্গে একটা আধময়লা ন্যাকড়ায় বাঁধা একটা থালা আর একটা পেতলের কলসির জল নিয়ে এলেন। উনিই নাকি মালিক, আঞ্চলিক ভাষা ছাড়া কিছু বলেন না। অরুণবাবুও আঞ্চলিক ভাষা বলতেন। মালিক বললেন, ওতে নাস্তা আছে। নাস্তা মানে জলখাবার। আমাদের বয়স 18 থেকে 8। সেই সকালে চা রুটি খেয়ে বেরিয়েছি। নাস্তার পরিমাণ দেখে মুষড়ে পড়লাম। তারপর ভেড়া নদী যেখানে দামোদরের সঙ্গে মিশেছে সেখানে পৌঁছলাম। গাড়ি তখন আর যেত না, হেঁটে ভেড়া নদী পার হলাম। গ্রীষ্মকালে নদীতে হাঁটু জলও ছিল না। ওপারে উঠে একটা অন্য রাজ্যে পৌঁছলাম। সেখানকার আবহাওয়া থমথমে, ভয়াবহ। খানিকটা বনের মধ্য দিয়ে হেঁটে 2 নদীর সঙ্গমস্থলে ছিন্নমস্তার মন্দিরের সামনে এসে পৌঁছলাম। মনে হলো মন্দিরটির আবহাওয়া সমস্ত পরিবেশটাকে আচ্ছন্ন করে রেখেছে। পাথরের মধ্যে দিয়ে বয়ে এসে ভেড়া নদী দামোদরে ঝাঁপিয়ে পড়েছে। সেখানে একটি জলপ্রপাত, নিচে ঘূর্ণির মতো স্রোত পাক খাচ্ছে। সেখানে নাকি কত লোকে ঝাঁপ দিয়ে পড়ে মরেছে। আগে এখানে নরবলি হতো। কয়েকটা কালো লম্বা লোক মন্দিরের পাশে পাথরের ওপর বসেছিল। আমাদের দেখে উঠে গেল। মন্দিরের দরজা বন্ধ। বাইরে লাল মাথা কুচকুচে কালো বড় বড় গিরগিটি চলে বেড়াচ্ছিল। আমাদের গা শিরশির করতে লাগলো। মালিক আমাদের ডেকে ভেড়া নদীর জলে হাত পা মুখ ধুতে বললেন। তারপর পোঁটলা খুলে নাস্তা বের করলেন। গোল গোল খাস্তা গজা, খুব ভালো কিন্তু খুব শুকনো, আর আঁজলা ভরে ভেড়া নদীর জল। সেই কলসিটার কি হলো বুঝলাম না। তারপরেই দেখি অরুণবাবু হাত ঘড়ি দেখছেন, নাকি এখনই ফিরতে হবে। সন্ধ্যার আগে এই এলাকা ছেড়ে যেতে হবে। ওখানে সে সময় কিছু গোলমাল হচ্ছিল। নিঃশব্দে গিয়ে সবাই ভেড়া নদী পার হয়ে গাড়িতে উঠলাম। মালিক ড্রাইভারদের তাড়াতাড়ি চালাতে বললেন। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সেই গাঁয়ে গিয়ে গাড়ি থামলো। দুপুরে যে নাস্তা ছাড়া কিছু খাওয়া হয়নি একথা কারো মনে ছিল না। এতক্ষণ পর বেজায় খিদে পেল। মালিকের অতিথিশালা, ছোট্ট দোতলা মাটির বাড়ি, মাটির সিঁড়ি, খড়ের চাল, বাড়ির চারদিকে সীতাহার গাছের বাহার। দোতলার ছাদটা এত নিচু যে আমিও সোজা দাঁড়াতে পারছিলাম না। বড় বড় 2টো তক্তাপোষ ছাড়া আসবাব নেই। চাকররা প্রকাণ্ড খুঞ্চি পোষে করে রাশি রাশি পুরি, একটা পাথরের থালায় 12 রকম আচার, আরেকটাতে ক্ষীরের সন্দেশের পাহাড় এনে দিল। আচার বেজায় টক, বেজায় ঝাল। আলু চচ্চড়ি দিলে পারত। খেয়ে উঠে সকলের গলা শুকিয়ে কাঠ, কিন্তু জল কোথায়? মালিক হেসে বললেন, এখানকার বড় কুয়োর জলের বড় খ্যাতি, সেই জল আনতে পাঠিয়েছি, একটু সবুর করুন। আমরা যে যার বসে রইলাম। আধ ঘন্টা পরে কলসি ভরে ঠান্ডা মিষ্টি জল এলো। পেট ভরে জল খেয়ে অরুণবাবু মালিককে আমাদের সকলের হয়ে ধন্যবাদ জানালেন। মালিক থেকে গেলেন, আমরা রওনা হলাম। গাড়ি ছাড়তেই মনে হলো মাথার ওপর থেকে একটা কালো মেঘ উঠে গেল। আমরা গান করে গল্প করে এগোতে লাগলাম। অরুণবাবুকে কে যেন জিজ্ঞাসা করলো, কই অ্যাক্সিডেন্ট তো হলো না? সঙ্গে সঙ্গে সে গাড়ির একটা টায়ার ফাটলো। দেখা গেল কোনো গাড়ির বাড়তি টায়ার নেই, ওটা মেরামত করতে হবে। 14 বার ওই গাড়ির টায়ার
ফাটার পর পথের ধারে ওটাকে ট্যাগ করে বাকি দুটোতে সবাইকে ভাগাভাগি করে নেওয়া হলো। দেখা গেল জখম গাড়ির চালকও এসে আমাদের গাড়িতে উঠে বসেছে। এ পথে নাকি বাঘ বেরোয়। মোট কথা বাঘ বেরোয়নি, অন্তত আমরা দেখিনি। রাত 11টায় হাজারিবাগ পৌঁছে যে যার বিছানা নিলাম। রাতে লুচি মাংস হয়েছিল, সে খাবারেও কারো উৎসাহ ছিল না। অথচ শিলংয়ে পিকনিকে গেলে আমরা দৌড় ঝাঁপ করে একাকার করতাম। এই 5 বছরে কি আমরাই বদলে গেলাম, নাকি জায়গাটা কেমন যেন? আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।